আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের একটা সিরিজ স্টার্ট করাবো। তো ভৌতবিজ্ঞানের সিরিজটিতে আমি পরপর ভিডিওগুলো আনতে থাকবো, তো তোমরা পরপর ভিডিওগুলো দেখবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য, এবং এছাড়া সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য সমস্ত পরীক্ষার্থীদের জন্যই এই ভিডিওগুলো সহায়ক হবে বলে আশা রাখছি। তো আমি আজকে প্রথমে ফিজিক্সের যে প্রথম বেসিক কিছু জিনিস, সেই বেসিক কিছু জিনিস দিয়ে স্টার্ট করছি। তো তোমরা ভালো করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, তাহলে আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। তো দেখো, আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিমাপের পদ্ধতি ও একক, ইংরেজিতে বললে সিস্টেম অফ মেজারমেন্টস অ্যান্ড ইউনিট। তো এই বেসিক চ্যাপ্টারটা থেকে শুরু করছি। তার আগে যে বেসিক আরও কিছু জিনিস আমি তোমাদের এখন বলবো প্রথমে, তো সেই জিনিসগুলো আগে জেনে রাখা অবশ্যই দরকার। তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, আমি গ্রাফিক্যালি খুব শর্টলি দেখাবো জিনিসগুলো, তো তোমরা সহজেই বুঝতে পারবে আশা রাখছি। তো দেখো, বিজ্ঞান শব্দের অর্থ আমরা কি জানি? বিশেষ জ্ঞান। তো এই বিশেষ জ্ঞানের প্রয়োগ করে আমরা আমাদের সামাজিক জীবনে এবং আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে আমরা উন্নতি সাধন করি। তো মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, অর্থাৎ মানুষ যখন পৃথিবীতে আবির্ভাব ঘটে, ঠিক সেই সময় কি হয়েছিল? মানুষ তো সাধারণ বুদ্ধিকে কাজে লাগাতে লাগাতে বিভিন্ন কিছুর আবিষ্কার করতে পেরেছিল এবং তাদের বিভিন্ন রকম উন্নতি সাধন করেছিল। তো দেখো, বিজ্ঞানের প্রয়োগটা ঠিক তখন থেকেই মানুষের জ্ঞান হবার অজান্তেই এটার সৃষ্টি হয়ে গেছে। মানুষ কখন এর সৃষ্টি করে ফেলেছে মানুষ জানতেই পারেনি। তো যাই হোক, তো আমাদের অত গভীরে গিয়ে লাভ নেই। এখানে আমরা দেখো যে ব্যাপারটা দেখার, যে আজকে আমাদের টপিক তো ফিজিক্স, তো আমাদের ফিজিক্স নিয়ে কিভাবে আবির্ভাব হলো সেটা একটু দেখে নিই। দেখো, ফিজিক্স শব্দটার অর্থ হচ্ছে ভৌতবিজ্ঞান। তো এই যে ফিজিক্স শব্দটা, এই শব্দটার আবির্ভাব হয়েছিল কোন শব্দ থেকে? এই শব্দটার আবির্ভাব হয়েছিল একটি গ্রিক শব্দ। দেখো, ফিজিক্স শব্দের উৎপত্তি হয়েছিল একটি গ্রিক শব্দ ফিউসিস, অর্থাৎ PHEUSIS, ফিউসিস। এই ফিউসিস একটা গ্রিক শব্দ, সেই গ্রিক শব্দ থেকে এটা একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ ফিউসিস থেকেই ফিজিক্স শব্দের উৎপত্তি। তো দেখো, ফিউসিস, এই ফিউসিস শব্দের অর্থটা কি? এই ফিউসিস শব্দের অর্থ ইংরেজিতে হয় নেচার। তো স্পেলিং মিস্টেক হলে তোমরা এটাকে কারেকশন করে নিও। তো দেখো, ফিউসিস থেকে গ্রিক শব্দ, সেই গ্রিক শব্দ থেকে ফিজিক্স শব্দের উৎপত্তি। আর এই ফিউসিস শব্দের অর্থটা কি? ইংরেজিতে এই শব্দের অর্থটা হয় নেচার। তো নেচারে আমরা কি দেখতে পাই? আমাদের চারিদিকে যা কিছুই আমরা দেখতে পাই, সমস্ত কিছু, সেই সমস্ত কিছুকে মিলেই তো প্রকৃতি বা নেচার হয়। তো দেখো, নেচারে আমরা দু রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাই স্পেশালি। একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে নন ভিজিবল। অর্থাৎ প্রকৃতিতে আমরা দুই ধরনের জিনিস কিরকম দেখতে পাই? কিছু জিনিসকে আমরা দেখতে পাই আর কিছু জিনিসকে আমরা দেখতে পাই না। তো একে যদি আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করি, তো দেখো, একটা ক্যাটাগরি হচ্ছে ভিজিবল, আর একটা যদি আমি ক্যাটাগরিতে ভাগ করি নন ভিজিবল বা ইনভিজিবল, সরি এটা ইনভিজিবল হবে। তাহলে কি হলো? নেচারে আমরা দুই ধরনের জিনিসকে দেখতে পাই প্রধানত। তো আমি আমার মতো করে বলবো খুবই সহজ ভাষায়, তো তোমরা সহজ ভাষায় বুঝে নাও, তাহলে আশা করছি তোমাদের ফিউচারে যে কোনো পরীক্ষায় তোমাদের খুব সহজে কাজে লাগাতে পারবে। তো নেচার শব্দটা এসে ফিউসিস নামক গ্রিক শব্দ, অর্থাৎ গ্রিক শব্দের মানেই হচ্ছে নেচার। সেই নেচারের
দুটো জিনিস আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে ভিজিবল জিনিস আর একটা ইনভিজিবল জিনিস। অর্থাৎ কিছু জিনিসকে আমরা দেখতে পাই আর কিছু জিনিসকে আমরা দেখতে পাই না। তো যেসব জিনিসকে আমরা দেখতে পাই সেই জিনিসগুলো কি হয়, যেমন সাবস্টেন্স, বিভিন্ন রকমের বস্তু, যে কোনো ধরনের, সেটা জড় বস্তু হতে পারে আর সজীব বস্তু হতে পারে। যেমন গাছপালা, মানুষজন, এসব জিনিসগুলো কি হবে, জীবস বা তোমার সজীব বস্তু। আর কিছু জিনিস থাকে কি, যেগুলো জড় বস্তু। তো জড় বস্তু আর হচ্ছে সজীব বস্তু দুই ধরনের জিনিসই হতে পারে ভিজিবল, যেগুলো আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি। আর ইনভিজিবল কি হয়, ইনভিজিবল হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না। প্রধানত আমরা বলবো এটাকে এক কথায় এনার্জি বা শক্তি। শক্তি শক্তিকে তো আমরা দেখতে পাই না, যেমন সে গ্যাসীয় শক্তি হতে পারে, আরও বায়ু শক্তি হতে পারে। যেই জিনিসগুলোই বলি না কেন, যেগুলো আমরা দেখতে পাই না সেই ধরনের জিনিসগুলো, সেটা হচ্ছে ইনভিজিবল। বোঝা গেছে? তো দেখো, ভিজিবল জিনিস যেগুলো আছে, বা আমরা যেই জিনিসগুলো, অ্যাকচুয়ালি এর বাংলা কি হচ্ছে, দৃশ্যমান, আর এটা অদৃশ্যমান। যেগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে? ইনভিজিবল মানে অদৃশ্যমান। তো দেখো, ভিজিবল যে জিনিসগুলো, যেগুলোকে আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো কি হয়, জড় এবং সজীব দুটোই হয়। আর ইনভিজিবল বা অদৃশ্যমান যেগুলোকে আমরা বলবো এনার্জি। তো আর এখানে দেখছি ভিজিবল এবং ইনভিজিবল, এদের পরস্পরের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ কোনো জড় বা সজীব বস্তুকে বা দৃশ্যমান জিনিসগুলোকে আমরা যদি শক্তিতে রূপান্তর করতে পারি, আবার শক্তিকে যদি আমরা এই সমস্ত পদার্থে বা জড় পদার্থ বা সজীব পদার্থ যে কোনো পদার্থে রূপান্তর করতে পারি, তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো, ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান দৃশ্যমান এবং অদৃশ্যমান জিনিসগুলোর মধ্যেই সেই সম্পর্ককে আমরা আলোচনা করি ফিজিক্যাল সায়েন্সে, বা এই বিষয়টাই হলো ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। তো আমরা এটাকে বলবো ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান। তো দেখো, এখানে আরো একটা ব্যাপার আমাদের খুব জানা খুবই অত্যন্তই দরকার। সেটা হচ্ছে জড়বস্তু বা সজীব বস্তু, অর্থাৎ দৃশ্যমান যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কি করে, তার কিছু একটা ওয়েট থাকে বা মাস থাকে। এছাড়াও আর কি থাকবে, একটা কিছুটা স্পেস কভার করে থাকবে, কিছুটা জায়গা জুড়ে থাকবে ভিজিবল জিনিসগুলো, তাই জন্যই তো আমরা দেখতে পাই। আর ইনভিজিবল জিনিসগুলো কি হয়, এনার্জি, এও কিছুটা জায়গা জুড়ে থাকবে, কিন্তু এ তো এনার্জি, সেইভাবে আমরা বলতে পারবো না। তো এর মধ্যে বেসিক পার্থক্যটা আমাদের জাস্ট জানতে হবে। তো এই পরস্পর সম্পর্ককে আমরা কি বলছি, ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। তো ভৌতবিজ্ঞানে দেখো, এই ভৌতবিজ্ঞানকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। ভৌতবিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করব, যেমন কি ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, একটা হচ্ছে কি নিয়ে তৈরি হবে, একটাকে বলবো আমরা, যেমন আমরা যে কোনো জিনিসকে কিভাবে দেখতে পাই, আমরা তো ভিজিবল আর নন ভিজিবল নিয়ে কথা বললাম। তো দেখো, ভিজিবল যে জিনিসগুলো, সেই ভিজিবল জিনিসগুলো কি হয়, আকারে বড় হয়, তাই জন্য আমরা দেখতে পাই। আর ইনভিজিবল যেগুলো, সেগুলো তো একটাই এনার্জি, একে দেখার কোনো প্রশ্নই আসছে না। তো যাই হোক, ভিজিবল জিনিসগুলো আবার দেখো কি হয়, যে এটা কিছু কিছু জিনিস হয় যেগুলো আকারে খুব বড় হয়, সেইটাকে আমরা কি ভাগে ভাগ করব, ম্যাক্রোস্কোপিক। ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা ম্যাক্রোস্কোপিক বলবো। আর যেই জিনিসগুলো এনার্জি বা যেগুলোকে আমরা দেখতে পাবো না, সেই জিনিসগুলোকে আমরা বলবো মাইক্রোস্কোপিক। অর্থাৎ ম্যাক্রো মানে তো বড়, আমরা জানি, আর মাইক্রো মানে ছোট, এটা আমরা অলরেডি জেনে গেছি, বেসিক জিনিস। তো দেখো, ম্যাক্রো মানে বড় জিনিসগুলো যে নিয়ে আলোচনা করা হয়, সেই বড় জিনিস
নিয়ে যেই সব বিজ্ঞানটা গঠিত হয়েছিল, যে ভৌতবিজ্ঞানটা, সেই ভৌতবিজ্ঞানটাকে আমরা কি বলবো? বেসিক্যালি বলবো আমরা ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স। আর মাইক্রোস্কোপিক যেটা হয়, বা যেটা হচ্ছে আমি কি বলবো, ছোট ছোট জিনিস নিয়ে যে ভৌতবিজ্ঞানটা গঠিত হবে, সেইটাকে আমরা নাম বলতে পারি মডার্ন ফিজিক্স। বোঝা গেছে? তো ক্লাসিক্যাল ফিজিক্স কি? ম্যাক্রোস্কোপিক যেটা জিনিস নিয়ে, যেসব জিনিস নিয়ে গঠিত, সেই সব জিনিসকে আমরা কি বলবো? ক্লাসিক্যাল ফিজিক্স বা ম্যাক্রোস্কোপিক। আর মাইক্রোস্কোপিক বা মডার্ন ফিজিক্স। তো দেখো এখানে ম্যাক্রোস্কোপিক বা ক্লাসিক্যাল ফিজিক্স, তো এইটাকে আমরা, এখানে আরেকটা কথা জেনে রাখা খুবই অত্যন্ত দরকার আমাদের, যে ম্যাক্রোস্কোপিক অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সের ফাদার অফ ক্লাসিক্যাল ফিজিক্স কাকে বলা হয়? নিউটনকে। নিউটনকে কি বলা হয়? ফাদার অফ ক্লাসিক্যাল ফিজিক্স। আর আইনস্টাইনকে আমরা কি বলবো? ফাদার অফ মডার্ন ফিজিক্স বা ম্যাক্রোস্কোপিক ফিজিক্সের দিন ফাদার বলবো। বোঝা গেছে? অর্থাৎ নিউটন কি করেছিল? ক্লাসিক্যাল ফিজিক্স সংক্রান্ত সূত্র বা তত্ত্ব দিয়েছিল, মানে গতি সংক্রান্ত তত্ত্ব, যে তিনটে তত্ত্ব দিয়ে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স বা ম্যাক্রোস্কোপিক ফিজিক্স বা বড় বড় জিনিসের গতি সংক্রান্ত সমস্ত কিছুর ব্যাখ্যা আমরা করতে পারবো। আবার আইনস্টাইনের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ এ দিয়েছিল গতি সংক্রান্ত তত্ত্ব তিনটে ফর্মুলা, আর এ একটা ফর্মুলা দিয়েছিল, সেটা কি ছিল? ই সমান হচ্ছে এমসি স্কোয়ার। অর্থাৎ এনার্জির সঙ্গে কোনো পার্টিকেল যে সম্পর্কযুক্ত, এইটা তিনি দিয়েছিলেন, যে এনার্জির সঙ্গে পার্টিকেলের যে সম্পর্ক, সেই সম্পর্কর দিয়েছিলেন আইনস্টাইন। তাই জন্য মানে তোমার মডার্ন ফিজিক্সটা অনেকটাই এগিয়ে গেছিল। আর ক্লাসিক্যাল ফিজিক্সটা সবসময় ব্যাখ্যা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ম্যাক্সিমাম জিনিসটাই নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল দিয়ে। তো এবার দেখো যে ম্যাক্রোস্কোপিক বা ক্লাসিক্যাল ফিজিক্সকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যদি আমি 1 নাম্বার বলি মেকানিক্স, যেটা কি হয়? মোশন সংক্রান্ত। মোশন মতলব গতি, যেটা গতি সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা করা হয় যে বিষয়ে, সেটা হচ্ছে মেকানিক্স। 2 নম্বরে রয়েছে অপটিক্স বা আলো সংক্রান্ত, ঠিক আছে? এটা গতি। আর এটা আমরা কি বলবো? আলো সংক্রান্ত বিদ্যা যেটা হবে, সেটা তোমার কি হবে? অপটিক্সের মধ্যে যাবে। 3 নম্বরে বলবো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স আমরা হচ্ছে তাপ সংক্রান্ত বিদ্যা যেটা হয় থার্মোডাইনামিক্স, মানে তাপ সংক্রান্ত যাবতীয় জিনিসকে আমরা থার্মোডাইনামিক্সের মধ্যে আলোচনা করব। আর তারপরেরটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎবিদ্যা, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্স সেটা স্থির তড়িৎবিদ্যা। আর 5 নাম্বার যেটা, সেটা আমরা ফ্লুইড ডাইনামিক্স। বা তোমার জলের গতি, জল সংক্রান্ত বিদ্যা, সেটা আমরা ফ্লুইড ডাইনামিক্সের মধ্যে আলোচনা করব, জলের গতি সংক্রান্ত। বোঝা গেছে? তো বেসিক্যালি 5টা জিনিসের ভাগ করতে পারি আমরা। 5টা জিনিসে আমরা ভাগ করলাম কি? ক্লাসিক্যাল ফিজিক্সকে।
এবার এই ফিজিক্সটাকে ক্লাসিক্যাল কেন বলা হয়, ক্লাসিক্যাল বলা হয় আর এইটাকে কেন মডার্ন ফিজিক্স বলা হয়? তো দেখো, ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে নিউটনের সূত্র যখন দিয়েছিল নিউটন, সেই সূত্র দিয়ে, সেই সূত্রকে কাজে লাগিয়ে তোমার পুরনো যে ফিজিক্সটা, ওল্ড যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে পড়াশোনা করা হয়, সেই সব কনসেপ্টের ওপরেই রিসার্চ করা হয়, সেই সব কনসেপ্টেরকেই কাজে লাগানো হয়। কিন্তু এর বাইরে অ্যাডভান্স কিছু আর পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এর আর মানে বলা যেতে পারে যে ধরো এতটা পর্যন্ত আমি ধরে নিচ্ছি ক্লাসিক্যাল ফিজিক্স, ঠিক আছে? এতটা হাইট ধরে নাও সাপোজ। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের ঘোড়া যেটাকে বলে না, ক্লাসিক্যাল ফিজিক্সের ঘোড়া পূর্ণ হয়ে গেছে এক কথায় বললে, ঠিক আছে? ক্লাসিক্যাল ফিজিক্সকে আর এগোনো যাচ্ছে না, মানে এই ফিজিক্সটাকে আর এগোনো যাচ্ছে না। তাই জন্য এটাকে আমরা কি বলতে, এক কথায় বলে দিচ্ছি ক্লাসিক্যাল ফিজিক্স, ঠিক আছে? এর ঘোড়া পূর্ণ হয়ে গেছে। কিন্তু এ যদি এতটাই হাইট ধরি আমি, যে মডার্ন ফিজিক্সটা এতটা হাইট ধরে নাও, কিন্তু এটা যদিও এতটা হাইট নয়, এটা ইনফাইনাইট হয় বলা যেতে পারে। তো এখন আপাতত তো এর ঘোড়া পূর্ণ হওয়া তো দূরের কথা, তার কিছু অংশ সবে পূর্ণ হয়েছে বলা যেতে পারে, অর্থাৎ কিছু অংশ আবিষ্কার হয়েছে বা কিছু তত্ত্ব আমরা আপাতত বের করতে পেরেছি বা সায়েন্টিস্টরা দিতে পেরেছে, তাই জন্য এটাকে আমরা মডার্ন ফিজিক্স বলছি। এবং বর্তমানেও এর কাজ চলে যাচ্ছে, অর্থাৎ এখনো আবিষ্কারের ইনফাইনাইট পর্যন্ত বাকি আছে। এই জন্য এটা আপাতত আমাদের বর্তমান জীবনের ম্যাক্সিমামটাই এই মডার্ন ফিজিক্সের অন্তর্গত, ঠিক আছে? তাই জন্য এটাকে আমরা মডার্ন ফিজিক্স বলছি, যার ফাদার বলা হয় কাকে? আইনস্টাইনকে। আর ক্লাসিক্যাল ফিজিক্সের ফাদার বলা হবে কাকে? নিউটনকে। বোঝা গেছে? এইবার দেখো, এখানে ক্লাসিক্যাল ফিজিক্সের আমরা কটা ভাগ বললাম? 5টা ভাগ। তো 5টা ভাগের মধ্যে কি আছে? মেকানিক্স, অপটিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স আর ফ্লুইড ডাইনামিক্স। তো দেখো, একটা হচ্ছে গতি, আলো, তাপ, স্থিরতড়িৎ এবং জলগতি বলতে পারি। তো দেখো, তেমনি করে মডার্ন ফিজিক্সকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো দেখো, আমরা বলতে পারি একটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্সে কি হয়? ইলেকট্রনিক্সের তো আর বলার কিছু নেই। ইলেকট্রনিক্স আমাদের বর্তমান সমাজে যেমন মোবাইল, কম্পিউটার, পাখা, যে কোনো ধরনের জিনিসগুলো, এইসব জিনিসগুলো কি হয়? সবই ইলেকট্রনিক্সের মধ্যে। রোবট, এই সব সমস্ত কিছু ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? টিভি, এই সমস্ত যাবতীয় কিছু আমরা আর বেসিক কিছু সবাই জানি। এর মধ্যে কি হয়? ইলেকট্রনিক্সেরই জিনিস এটা। তো এটার একটা ভাস্ট জিনিস, অনেকটা বড় একটা জিনিস ইলেকট্রনিক্স, ঠিক আছে? তো দেখো, তারপরে আসে নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে? নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স কি হয়? যে বিভিন্ন তোমার বিদ্যুৎ উৎপাদনে, নিউক্লিয়ার বোম, ঠিক আছে, এইসব যাবতীয় তত্ত্ব, তাপ উৎপাদনে, বিভিন্ন রকম চিকিৎসা ক্ষেত্রে এই এই ফিজিক্সটা কাজে লাগে, নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে? 3 নাম্বার দেখো, অ্যাটমিক ফিজিক্স বলতে পারি। অ্যাটম সংক্রান্ত জিনিস, পরমাণু, নিউট্রন, প্রোটন, এই সব জিনিসপত্র, পজিট্রন, ঠিক আছে? এই সব জিনিসপত্র দিয়ে যেটা ফিজিক্সটা হবে সেইটা, ঠিক আছে? যে বাইরের কক্ষপথে কতগুলো মানে ইলেকট্রন আছে, প্রোটন আছে, এই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করি না, সেই বিষয়টা হচ্ছে অ্যাটমিক ফিজিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই মডার্ন ফিজিক্সের বেসিক 3টে জিনিস বলতে পারি: ইলেকট্রনিক্স, নিউক্লিয়ার ফিজিক্স আর অ্যাটমিক ফিজিক্স, ঠিক আছে? এবার দেখো, আজকের যে চ্যাপ্টারটা শুরু করার কথা বলেছিলাম, সেই চ্যাপ্টারের মধ্যে এবার আমরা ঢুকবো। সেই চ্যাপ্টারের নাম কি? সিস্টেম অফ মেজারমেন্টস অ্যান্ড ইউনিট। সিস্টেম অফ মেজারমেন্টস অ্যান্ড ইউনিট, ঠিক আছে? আজকে আমাদের আলোচনা হচ্ছে এই চ্যাপ্টারের ওপর। তো দেখো, সিস্টেম অফ মেজারমেন্টস অ্যান্ড ইউনিট, বা বাংলাতে আমরা যদি বলি পরিমাপের পদ্ধতি ও একক। পরিমাপের পদ্ধতি ও একক, ঠিক আছে? তো পরিমাপের পদ্ধতি ও একক, এইটা আমাদের আজকের আলোচনা। তো আমরা ফিজিক্সের ভাগগুলো জানতে পেরে গেছি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স।
তো ক্লাসিক্যাল ফিজিক্স হোক আর মডার্ন ফিজিক্স হোক, তো আমরা এই ব্যাপারটা জেনে গেছি যে নেচারের যাবতীয় তত্ত্ব দিয়েই আমাদের ফিজিক্সটা গঠিত। মানে নেচারের যাবতীয় পরিবর্তন সমস্ত কিছুই তো আমরা ফিজিক্সের মধ্যে অন্তর্গত। ঠিক আছে, তো এই মানে ফিজিক্স পড়তে গেলে তাহলে আমাদের প্রথমেই কাজে লাগবে কি, যে পরিমাপটা আমরা যে কোনো কিছু নিয়ে কথা বললে তার একটা বেসিক আইডিয়া আমাদের থাকতে হয়, যে হ্যাঁ জিনিসটা কি, তার আকার কেমন, তার আয়তন কেমন। ঠিক আছে, তো এই সব বেসিক জিনিস আমাদের কিছু অবশ্যই জানতে হবে। তো আমাদের প্রথমে এই পরিমাপটা অবশ্যই জানতে হবে। তাহলে কি বলবো, যে আমরা কোন জিনিস নিয়ে কাজ করছি সেই জিনিসটা সম্পর্কেও আমাদের জানতে হবে। তো এই পরিমাপ জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে রাশি। রাশি মানে হচ্ছে, আমি বলতে পারি, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলতে পারি। ঠিক আছে, তো আমরা পরিমাপযোগ্য যে কোনো, এখানে আমি লিখছি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা কি বলবো, প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। বোঝা গেছে? এবার দেখো, পরিমাপযোগ্য যে কোনো বিষয়, ঠিক আছে, পরিমাপ করা জানতে হবে। তার মানে কি, সমস্ত কিছুই তো পরিমাপ করা যায়, পরিমাপ না করা জিনিস আবার আছে নাকি? পরিমাপ করা তো অবশ্যই যায়। তার জন্য আমাদের কি হবে, পরিমাপের পদ্ধতি জানতে হবে, পরিমাপ কি দিয়ে করব সেগুলো জানতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এই পরিমাপযোগ্য রাশি প্রধানত দুই ধরনের হয়। ঠিক আছে, রাশিগুলি, পরিমাপযোগ্য রাশি যে রাশিটা, সেই রাশি হচ্ছে কত ধরনের হবে, দুই ধরনের হবে। ঠিক আছে, একটা হচ্ছে স্কেলার রাশি, এটা আমরা সবাই শুনেছি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি, এইটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো, তো সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। তো আপাতত বেসিক জিনিসটাই আমি বলে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এর পরবর্তীতে স্কেলার রাশি আর ভেক্টর রাশির উপর আমি স্পেশাল কোনো একটা ভিডিও বানিয়ে দেবো। তো দেখো, স্কেলার রাশি কাকে বলে, আর একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি। দেখো, স্কেলার রাশি হচ্ছে যার কি থাকবে, যেসব রাশির মান থাকবে, আর শুধুমাত্র মান থাকবে। ঠিক আছে, শুধুমাত্র কি থাকবে, মান থাকবে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি থাকবে, মানও থাকবে, আবার কি থাকবে, ডিরেকশন বা দিকও থাকবে। ঠিক আছে, তার মানে মান এবং দিক দুটোই থাকবে ভেক্টর রাশির ক্ষেত্রে। আর স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানই থাকবে। ঠিক আছে, ম্যাগনিটিউড ভ্যালুই থাকবে। আর এর ক্ষেত্রে ম্যাগনিটিউড ভ্যালু বা মান বা পরম মান, এছাড়া দিক বা ডিরেকশন দুটোই থাকবে। বোঝা গেছে? তো স্কেলার রাশির উদাহরণ যদি নিই, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, ভর, ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, ঘনত্ব, এগুলো কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি উদাহরণ যদি বলি, সরণ, বেগ, ঠিক আছে, এইটা হচ্ছে ভেক্টর রাশি। আমি ডিটেলসে গেলাম না, এগুলো ডিটেলসে বললে আরো তোমরা বুঝতে পারতে কেন দৈর্ঘ্য স্কেলার, ভর কেন স্কেলার, ঠিক আছে, সরণ, বেগ এগুলো কেন ভেক্টর, এগুলো তোমরা আরো ভালো বুঝতে পারতে। তো আপাতত তোমরা এইটুকু জেনে রাখো যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তো দেখো, স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, ঘনত্ব, ভেক্টর রাশিকে কি বলবো, সরণ, বেগ, এগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি, ভর, বেগ, ওজন, এইসব। তো যাই হোক, এছাড়াও কিছু জিনিস থাকে যেগুলো কি হয়, যে মানও থাকে, অভিমুখও থাকে, কিন্তু সেগুলো ভেক্টর রাশি নয়, সেগুলো স্কেলার রাশি হয়ে যায়। ঠিক আছে, আবার কিছু থাকে কি হয়, স্কেলার রাশির মতো লাগবে কিন্তু সেটা ভেক্টর। ঠিক আছে, তো ব্যতিক্রম রয়েছে। তো যাই হোক, এবার আমাদের সমস্ত রাশি তো আমি জানতে পারলাম, কিছু একটা পরিমাণ, তো সেই পরিমাণটাকে আমাকে তো, যে পরিমাণ, সেই পরিমাণটা কত পরিমাণ, যেমন ধরো আমি বললাম, তুমি ধরে নাও যে
5 কিলো চাল, আমি 5 কেজি চাল বলিনি, কেজি বলিনি, ঠিক আছে, কেজি শব্দটা বলিনি, আমি বললাম 5 চাল। তো 5 চাল শব্দটা দিয়ে আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না। দেখো 5 হচ্ছে একটা কি ম্যাগনিটিউড ভ্যালু বা একটা মান, জাস্ট 5 এটার পরিমাণ, কিন্তু কতটা পরিমাণ সেইটা কিন্তু আমাদের আইডিয়া নেই। দেখো 5 জিনিস দিয়ে আমি কিছুই বুঝতে পারবো না, কিন্তু তার সাথে যদি আমি যখনই কেজি বা গ্রাম, ঠিক আছে, বা 5টি, ঠিক আছে, সামথিং যাই হোক কিছু একটা পরিমাপের একক আমি যখনই বসিয়ে দেবো, তখনই আমি বুঝতে পারবো যে এর পরিমাণটা অ্যাকচুয়ালি কতটা। বোঝা গেছে? তার মানে যে কোনো রাশি জানলেই হবে না, তার পরিমাণের একক জানতে হবে। বোঝা গেছে? তাহলে একক না জানলে আমরা পরিমাণটাকে সঠিকভাবে বুঝতে পারবো না। বোঝা গেছে? আর এককটা কি জিনিস? একক হচ্ছে যে কোনো ভৌত রাশিকে সঠিকভাবে পরিমাপ করতে হলে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ও সুবিধা মতো পরিমাণকে প্রমাণ ধরে নিতে হবে। যেমন কি এখানে কেজিকে প্রমাণ ধরছি, আবার গ্রামকেও প্রমাণ ধরতে পারি, কেও ধরতে পারি, কিলোমিটারকেও ধরতে পারি, কিমিকেও ধরতে পারি, ঠিক আছে, সেকেন্ডকে ধরতে পারি, যেমন 5 সেকেন্ডও তো হতে পারে না। তাহলে সেকেন্ডটা কি হবে এখানে? সেকেন্ডটা এখানে একক হয়ে যাবে। বোঝা গেছে? তার মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ মানকে আমি ধরে নিলাম, তাকে আমরা বললাম সেকেন্ড। যেমন কেজির ক্ষেত্রে আমি বললাম যে কেজি একটা একক, তাহলে আমি এই 5 বললাম, 5 কেজি বলতে কি বলবো, যে এই কেজির 5 গুণ, অর্থাৎ এই কেজির এতটা পরিমাণ হলেই আবার আমরা আরেক কেজি বেড়ে যাবে। যেমন ধরো আরো এমন এমন কিছু মিলে গেল যে আরো কেজি, আমি আরো 1 কেজি যোগ করে দিলাম, তাহলে কি হলো? 6 কেজি। বোঝা গেছে? যে এর সাপেক্ষে আমরা কম্পেয়ার করব এই যে পরিমাণটা, এই পরিমাণের ওপরে একটা ফিক্সড জিনিস, মানে একটা নির্দিষ্ট পরিমাণ প্রমাণ মান ধরে নিয়েছি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ভ্যালু। সেই স্ট্যান্ডার্ড ভ্যালুর কি হবে সঙ্গে কম্পেয়ার করে আমরা দেখব যে সের পরিমাণটা কত। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিমাণ বা কোয়ান্টিটি, রাশির কি বলবো, যে কোনো পরিমাণ বা কোয়ান্টিটি যেটা হয়, বা এটাকে যদি বলি পরিমাণ, সেই পরিমাণটা কি হবে? সেই পরিমাণটাকে আমরা বলতে পারি রাশির সংখ্যামান, রাশির সংখ্যামান ইন্টু রাশির একক। ঠিক আছে? অর্থাৎ কিউ ইকুয়াল টু রাশির সংখ্যামান ধরে নিলাম আমি এন, তাহলে কিউ সমান কি লিখতে পারি? এন ইন্টু রাশির একক বা ইউনিট। ঠিক আছে? তাহলে কিউ সমান কি বলতে পারলাম? রাশির পরিমাণ, যেটা পরিমাণটাকে আমরা বলতে পারি কি? রাশির সংখ্যা ইন্টু ইউনিট। যেমন কি ধরো আমি বললাম যে কিছু পরিমাণ চাল দাও, তাহলে কিছু পরিমাণ চাল আমি বলে দিলাম যে আমি বললাম কিছু পরিমাণ চাল, সেখানে বললাম যে নাম্বার হলো, দেখা গেল বললো সেটা 5 হয়ে গেছে, আমি সেটাকে আমরা পরিমাণটা, সেই যে টোটাল পরিমাণটা, সেটা 5কে যদি আমরা ইউনিট দিয়ে কেজি দিয়ে গুণ করে দিলাম, ইউনিট হচ্ছে কেজি আর নাম্বার হচ্ছে 5, অর্থাৎ এখানে আমরা পুরো পরিমাণটা দেখো, পুরো কোয়ান্টিটিটা বুঝে গেলাম যে 5 কেজি। তোমাদের ব্রেনে একটা হিট করলো, বা ব্রেন আমাদের বুঝতে পারলো যে 5 কেজি মানে এতটা পরিমাণ হয়, অর্থাৎ নাম্বার, ম্যাগনিটিউড ভ্যালু এবং একটা ইউনিট বসিয়ে দিলেই আমরা তার পরিমাণকে বের করতে পারি। ঠিক আছে? বোঝা গেছে এতদূর? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে সমস্ত কিছুরই একক থাকা অবশ্যই দরকার। একক না থাকলে আমরা তার যথাযথ পরিমাণকে আমরা বুঝতে পারবো না। এছাড়া আরো কিছু কিছু জিনিস থাকে যেগুলো কি হয়, কোনো এককই থাকে না, সেগুলোকে আমরা এককবিহীন রাশি বলতে পারি। ঠিক আছে? যেমন এক্সাম্পল দিলে আমরা যদি বলি এককবিহীন রাশি, এটা জেনে রাখবে, এটা পরীক্ষায় খুব দেয়, যে এককবিহীন রাশির নাম আপেক্ষিক গুরুত্ব। 1 নম্বর যদি বলি আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব কি হলো? আপেক্ষিক গুরুত্ব এস দিয়ে আমরা ডিনোট করতে পারলাম। যদি ডিনোট করি তাহলে এস বা আপেক্ষিক গুরুত্ব, সেটাকে কি বলবো আমরা? এককবিহীন রাশি। বোঝা গেছে? এইবার অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাত যদি হয় কোনো একটা জিনিস, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেটার কোনো একক থাকে না। তাহলে এককবিহীন রাশি কোনটা হবে? যেটা সমজাতীয় জিনিসের রেশিও। ধরো যে কোনো সমজাতীয় জিনিস, ঠিক আছে, তো
তো যাই হোক, যেমন আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, ঠিক আছে, পারমাণবিক গুরুত্ব, এইগুলো সমস্তগুলোই কি এককবিহীন রাশি, অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাত যখন একই হবে তখন সেটা কি হবে, এককবিহীন রাশি হবে। জাস্ট এটা জেনে রাখো। আর এই তিনটে এক্সাম্পল অবশ্যই জেনে রাখো, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা, এই যে এটাও জেনে রাখো, আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। এই কটার মধ্যেই ম্যাক্সিমাম টাইমে দেয় পরীক্ষাতে। তো এই চারটে আমি বললাম, এগুলো কি এককবিহীন রাশি, বোঝা গেছে। এবার একক তো আমরা জেনে গেলাম যে কেজি, সেকেন্ড, কিমি, এই যে জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, একক বলি। যেগুলো যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যার সাপেক্ষে আমরা বাকি জিনিসগুলোকে পরিমাপ করি, ঠিক আছে। তো এই একক কি হয়, দুই প্রকারের হয়, প্রধানত দুই প্রকারের। আর যদি একটু ভালো করে বলতে যাই তাহলে আমরা বলতে পারি একক হচ্ছে, বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয়, যে কোনো ফিজিক্যাল যে একক, সেই এককটা কি হয়, তিন প্রকারের বলতে পারি, ঠিক আছে। তাহলে মূল একক একটা, 2 নম্বর বলবো আমরা, দাঁড়াও আমি লিখে দিচ্ছি এখানে, যে আমরা কিভাবে বলতে পারি, দেখো, যে রাশি, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা হয়, ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি 1, 2, 3, ঠিক আছে। তো দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটির যে মূল একক, যে একক, সেই একককে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, আর যদি ভালোভাবে বলি তাহলে 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা 3 ধরনের প্রপার্টিস এর উপর বেস করে হয় যদিও, যেমন কি হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টিস, ঠিক আছে, ফান্ডামেন্টাল প্রপার্টিস, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি, আর হচ্ছে ডিরাইভড, ঠিক আছে। এটা হচ্ছে ডিরাইভড ইউনিট বললাম এটাকে, সাপ্লিমেন্টারি ইউনিট আর ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইউনিট হয়, সেই ইউনিটগুলো বা এককগুলো, একক, এতক্ষণ আমরা কি বললাম, একক কেজি, সেকেন্ড, কিমি, এই জাতীয় যা যা আছে, সেই এককগুলো 3 প্রকারের হতে পারে, ফান্ডামেন্টাল, সাপ্লিমেন্টারি আর ডিরাইভড ইউনিট, ঠিক আছে। ফান্ডামেন্টাল হয় বেসিক্যালি 7টি, ফান্ডামেন্টাল ইউনিট 7টি হয়, আর সাপ্লিমেন্টারি ইউনিট প্রধানত 2টি হয়, আর ডিরাইভড ইউনিট এটা ইনফাইনাইট হয়। কিভাবে বললে, ফান্ডামেন্টাল যেটা হচ্ছে সেটাকে আমরা বাংলায় বলবো মূল একক, এটাকে বলবো মূল একক, অর্থাৎ একক বা ইউনিট দুই ধরনের হয়, একটা হচ্ছে মূল একক, আর একটা মূল একক বা প্রাথমিক এককও বলতে পারি একে, আর আরেকটা বলবো ডিরাইভড যে ইউনিট, ইংলিশে, বাংলাতে বলবো লব্ধ একক, ঠিক আছে, লব্ধ একক, এটাকে বলবো লব্ধ একক। তো ডিরাইভড আর হচ্ছে মূল একক। তো দেখো, মূল একক কয়টি, 7টি। সাপ্লিমেন্টারি যেটা হয়, এইটাকে আমরা আপাতত কেন সাপ্লিমেন্টারি বলছি, দেখো বলছি, সাপ্লিমেন্টারি দুটো, আর ডিরাইভড ইউনিট বা লব্ধ একক এটা হয় ইনফাইনাইট। তো দেখো, ফান্ডামেন্টাল যেগুলো হয় সেগুলো আমি তোমাদের দেখো লিখে দেখাচ্ছি। দেখো, আমরা তাহলে কি জানলাম, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, আর একটা তোমার কি জানলাম, ফান্ডামেন্টাল ইউনিটের পরে আমরা জানলাম কি, তোমার সাপ্লিমেন্টারি ইউনিট, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট, আর একটা জানলাম ডিরাইভড ইউনিট, ঠিক আছে। এটাকে হচ্ছে এটা হচ্ছে মূল একক,
বা প্রাথমিক একক। এটা হচ্ছে প্রাথমিক বা মূল একক অথবা মূল একক। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি, মানে তোমার কি বলবো, সাপ্লিমেন্টারি যদি এর বাংলা বলতে যাই তাহলে বলতে পারি যে এর বাংলাটা জানার দরকার নেই, সাপ্লিমেন্টারি তোমরা দেখে নিও, বাংলাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সাপ্লিমেন্টারি তো ডিরাইভড যে ইউনিটটা, সেই ডিরাইভড ইউনিটটা দেখো, ডিরাইভড ইউনিট হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, লব্ধ একক। এবার ফান্ডামেন্টাল আমি কটা বলেছিলাম? 7টা। আর তোমার সাপ্লিমেন্টারি ইউনিট কটা বলেছিলাম? 2টো। আর ডিরাইভড কত বলেছিলাম? ইনফাইনাইট। এবার দেখো সাপ্লিমেন্টারি তোমার ফান্ডামেন্টাল বা ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক বা মূল একক, প্রাথমিক বা মূল একক, সেটা আমি 7টার কি কি হতে পারে দেখো। 1 নম্বরে আমি বলতে পারি দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে ভর, 3 নম্বর হচ্ছে সময়, 4 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ, 5 নম্বর হচ্ছে উষ্ণতা, 6 নম্বর হচ্ছে আলোক দীপ্তি। ঠিক আছে, 7 নম্বর যদি বলি পদার্থের পরিমাণ। ঠিক আছে, তো দৈর্ঘ্যকে আমরা বলতে পারি লেন্থ এল, ভরকে আমরা মাস বলতে পারি এম, সময়কে আমরা টাইম বলতে পারি যেটাকে সেকেন্ড, তড়িৎ প্রবাহ সেটাকে আমরা কি বলতে পারি? কারেন্ট আই, উষ্ণতাকে বলতে পারি টেম্পারেচার টি, আলোক দীপ্তি ইংলিশে বলা হয় তোমার লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে বলা হয় ক্যান্ডেলা সিডি, এটা জেনে রাখবে, ক্যান্ডেলা বা সিডি। আর পদার্থের পরিমাণ এটাকে আমরা বলতে পারি মোল। ঠিক আছে, তো এই 7টা যে ইউনিট, এই 7টা ইউনিটকে আমরা কি বলবো? বেসিক ইউনিট বা প্রাথমিক বা মূল একক। ঠিক আছে, তারপরে আমরা 2 নম্বর কি জানলাম? 2 নম্বরতে জানলাম হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। এটা 2টো হয় প্রধানত, একটা হচ্ছে তোমার রেডিয়ান আর 2 নম্বর হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান একটা হচ্ছে তোমার রেডিয়ান কোণ পরিমাপ করা হয় 2ডির ক্ষেত্রে, আর এটা হচ্ছে 3ডির ক্ষেত্রে। 3D কোণের ক্ষেত্রে আমরা স্টেরেডিয়ান ইউনিট ব্যবহার করব, আর 2D ইউনিটের ক্ষেত্রে 2D তোমার কি বলবো, কোণ মাপার ক্ষেত্রে, কোণ মাপার জন্য আমরা রেডিয়ান এককটা ব্যবহার করব। এবার দেখো লব্ধ একক বা ডিরাইভড ইউনিট কি জিনিস? এই যে প্রাথমিক একক বা মূল একক, এই সব একক দিয়ে আমরা যে সব একক তৈরি করতে পারি সেইগুলোকে আমরা বলবো লব্ধ একক। বোঝা গেছে? তো দেখো লব্ধ একক আমরা যেরকম কি হয়, ভেলোসিটি, বাংলাতে বললে এটা বলবো বেগ। ঠিক আছে, 2 নম্বর যদি বলি অ্যাক্সেলারেশন, বাংলাতে বললে বলবো সরণ, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। 3 নম্বর যদি বলি এরিয়া, বাংলায় বললে বলবো ক্ষেত্রফল। ঠিক আছে, এই সব জিনিসগুলো কি করে এইগুলো ডিরাইভড হচ্ছে দেখো, ভেলোসিটি মানে আমরা কি বললাম বাংলাতে? বেগ। বেগ মানে কি জানো? বেগ মানে হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম। অর্থাৎ দেখো ডিস্টেন্সটা কি, কিছুটা লেন্থ বলতে পারছি, এই দেখো লেন্থ, কিছুটা লেন্থ মানে দৈর্ঘ্যের কিছুটা দৈর্ঘ্য গেল, আর হচ্ছে সময় বা টাইম, এই দেখো সময়। তো দেখো এই দুটো জিনিস মিলে কি তৈরি হয়ে গেল? বেগ। অর্থাৎ লব্ধ একক বা ডিরাইভড ইউনিট সেটা ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাই জন্য আমরা একে ডিরাইভড ইউনিট বলছি। আর একে ইনফাইনাইট কেন বলছি?
কারণ আমারই মোটামুটি 100-র ওপরে জানা আছে, এভাবে ডিরাইভ করতে পারি। তাহলে ভাবো যে এইগুলো দিয়ে আরও কত তৈরি করা অবশ্যই যেতে পারে। তো তাই জন্য একে বলা হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট পর্যন্ত একে বলা যেতে পারে, এক্সাম্পল দিলে দেওয়া যেতে পারে। বোঝা গেছে? দেখো এবার আমরা কি জানবো, যে এর আগে এখানে দেখো যে জিনিসটা দেখাচ্ছিলাম রেডিয়ান স্টেরেডিয়ান। তো রেডিয়ান হচ্ছে 2Dর কেসের ক্ষেত্রে বলতে ধরো আমরা কি যে কোনো একটা মানে এই খাতাতেই ধরো আমি কোনো কারণে একটা বৃত্ত আঁকলাম, তাহলে সেই বৃত্তের আর ব্যাসার্ধ নিলাম, আর সেই আর পরিমাণে কি করব, বৃত্তচাপ নেব। তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো সেটাকে আমরা বলবো কি বলবো আমরা, সেই কোণের মানকে বলবো আমরা রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, রেডিয়ান। তাহলে একটা পুরো, তার মানে কি এই পুরোটা কতটা হলো, 2 পাই, এই সরি 180 হচ্ছে পাই, আর পুরোটার মান কত, 2 পাই। তাহলে 2 পাই র্যাড সমান কত, পুরোটা কত কোণ, 360 ডিগ্রি। ঠিক আছে, 2 পাই র্যাড সমান হচ্ছে 360 ডিগ্রি, তাই তো, এটা জানলাম। তাহলে পাই র্যাড সমান কত, পাই সমান কত, পাই র্যাড, পাই র্যাড যদি লিখি, পাই র্যাড সমান আমি কত লিখতে পারছি, পাই র্যাড সমান 2 দিয়ে ভাগ করলে 180। ঠিক আছে, তাহলে 1 র্যাড সমান কত লিখতে পারছি, 180 ডিগ্রি বাই পাই, তাই তো, 180 ডিগ্রি বাই পাই অর্থাৎ 1 র্যাড, মানে 1 রেডিয়ান সমান কত হচ্ছে, 180 বাই পাই। বোঝা গেছে? এইবার পায়ের যদি মান বসাও, 180 বাই পায়ের মান বসালে 22/7 বসিয়ে দিলাম। এটাকে যদি আমি উল্টে দিয়ে লিখি, 7 উপরে চলে গেল, নিচে চলে আসলো 22, এইটা উপরে নিয়ে চলে গেলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখবা ক্যালকুলেটরে বসিয়ে 57.30 ডিগ্রি আসবে, অর্থাৎ 1 রেডিয়ানের মান কত হলো, 57.30 ডিগ্রি। ঠিক আছে, 1 রেডিয়ানের মান। বোঝা গেছে? এবার স্টেরেডিয়ান কি জিনিস এটা একবার দেখো। স্টেরেডিয়ান, তো স্টেরেডিয়ান হতে আমি কি বলেছিলাম, এই যে তোমার রেডিয়ানটা সেটা 2D কেস, কারণ কি একটা তলে আঁকতে পারছি। আর স্টেরেডিয়ান হচ্ছে তোমার, স্টেরেডিয়ান হচ্ছে কি যেমন ধরো গোলক, সেটা তো আমি আর এই তলে 2D তলে আঁকতে পারবো না, সেটা 3D জিনিস। যেমন হচ্ছে তুমি একটা তরমুজের কথা কল্পনা করে নিতে পারো। তো দেখো তরমুজটাকে আমরা কি করি, অনেক সময় কেটে দেয় এরকম করে, এরকম করে কেটে দেয় না। এবার এটাকে তুলে নিলে কি হয়, এইখানে একটা দেখবা কোণ উৎপন্ন হয়, বা সলিড অ্যাঙ্গেল এটাকে বলতে পারি আমরা, সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই সলিড অ্যাঙ্গেলকে আমরা পরিমাপ করতে গেলে আমরা কি এককে পরিমাপ করব, স্টেরেডিয়ান। এই ক্ষেত্রে কি বলতে পারি, ধরো আর ব্যাসার্ধের কোনো একটা তোমার ব্যাসার্ধ নিয়েছি, আর এই বৃত্তচাপ কত নেব, আর স্কোয়ারের, মানে এই আর এর স্কোয়ারের পরিমাণ। ঠিক আছে, তাহলে যে সেন্টারে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা স্টেরেডিয়ান এককে পরিমাণ করব, বা তাকে এক স্টেরেডিয়ান বলবো। বোঝা গেছে? তো যাই হোক, এইবার শর্টকাট একটা ফর্মুলা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, যে এই পরীক্ষায় ম্যাথেও দেখেছি, অনেক পরীক্ষায় এই অঙ্কগুলো দিয়েছে, আর ফিজিক্সে তো অনেক সময় দেয়, যে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে যখন ডিগ্রি থেকে ডিগ্রি টু রেডিয়ান, বা ডিগ্রি থেকে যখন রেডিয়ানে যেতে বলবে, তখন আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করব। ধরো 5 ডিগ্রি সমান কত রেডিয়ান বললো, ঠিক আছে, তাহলে প্রথমে ডিগ্রি থাকবে, ডিগ্রি গুণিত পাই বাই 180। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবো, মনে রাখারও কোনো দরকার নেই, আগে শিখিয়ে দিয়েছি, ওইভাবে তোমরা বের করতে পারবে। ধরো 5 ডিগ্রি বলেছে, তাহলে 5 ডিগ্রি পাই বাই 180, পায়ের মান 22/7 বসাবে, ক্যালকুলেশন করবে, তত রেডিয়ান হয়ে যাবে। বোঝা গেছে? এটা কি, এটা রেডিয়ান। মানে বললো যে কোশ্চেন দিয়েছে ধরো 5 ডিগ্রি সমান কত র্যাড বা রেডিয়ান। ঠিক আছে, তখন আমরা কি করব, রেডিয়ান সমান কি বের করব, যে ডিগ্রি ইন্টু পাই বাই 80, ডিগ্রির জায়গায় 5 বসাবো, 5 ডিগ্রি পাই বাই 180 ডিগ্রি দিয়ে এটা থেকে ক্যালকুলেশন করে যেটা পাবো সে তত রেডিয়ান। ঠিক আছে, আবার যদি এখান থেকেই বলতে পারি যে তোমার
ডিগ্রি থেকে সরি রেডিয়ান থেকে যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে বলে তাহলে তোমরা কিভাবে করবে? রেডিয়ান থেকে ডিগ্রিতে, তো রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে গেলে আমি কি করব, এখানে তাহলে কি হবে, ডিগ্রি বের করব আমরা। ডিগ্রি সমান কি লিখব, রেডিয়ান র্যাড ইন্টু 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, এই ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে, যেমন বললো ধরো কত, ধরো তোমাকে বললো পাই রেডিয়ান, পাই র্যাড সমান কত ডিগ্রি। ঠিক আছে, কত ডিগ্রি বের করতে বললো, তাহলে আমরা কি করব, রেডিয়ানের জায়গায় পাই বসালাম আর 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, তাহলে কি হলো, ডিগ্রিতে বের করো, পাই পাই কেটে গেল, দেখো ডিগ্রির মান কত হয়ে গেল, ডিগ্রির মান বেরোলো 180 ডিগ্রি। আমরা জানি নর্মালি পাইয়ের মান কি হয় 180 ডিগ্রি, এটা আমরা জানি যে পাই র্যাড সমান কত হবে 180 ডিগ্রি, এটা আমরা নর্মালি জানি। ঠিক আছে, তো বের করে এইভাবে বের করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? তো দেখো এবার দেখো আমরা জেনে গেছি যে ইউনিট বা একক কয় প্রকার, কি কি। ঠিক আছে, এবং মূল একক কি, প্রাথমিক একক কি, লব্ধ একক কি। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট, ডেরাইভড ইউনিট জেনে গেলাম। তো এবার ইউনিট কি হয়, যে পরিমাপ করার পদ্ধতি আমাদের জানতে হবে। ঠিক আছে, ইউনিট পরিমাপ করার পদ্ধতি আমাদের জানতে হবে। তো দেখো ইউনিট পরিমাপ করার পদ্ধতি প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি, সিজিএস, এফপিএস, এমকেএস আর এসআই ইউনিট। ঠিক আছে, কেন এতগুলো পদ্ধতি প্রয়োজন? একক পরিমাপের পদ্ধতি। ঠিক আছে, এটা পদ্ধতি, আমরা পদ্ধতি কি পদ্ধতি, ইউনিটের যে পরিমাপ, সেই পরিমাপের বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে প্রধানত 4টি পদ্ধতিতে আমরা ভাগ করতে পারি। তো এতগুলো পদ্ধতির কেন প্রয়োজন হয়েছে? সিজিএস বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এফপিএস এটা ব্রিটিশ বা তোমার ইংল্যান্ডে ব্যবহৃত হয়, এমকেএস প্রধানত আমেরিকাতে ব্যবহৃত হয়, আর এসআই বা তোমার এসআই ইউনিট বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বলি আমরা এটাকে, এটা জেনে রাখতে পারো, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, বা বাংলাতে বলবো আন্তর্জাতিক একক পদ্ধতি, এটাকে আমরা বলি আন্তর্জাতিক একক পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে বলবো আমরা আন্তর্জাতিক একক পদ্ধতি। ঠিক আছে, দেখো বিভিন্ন দেশে বিভিন্ন রকম যদি এককে পদ্ধতিতে পরিমাপ করা হয়, তাহলে তো মানে ব্যাপারটা কিরকম হয়, ধরো আমাদের থেকে সি এর ফুল ফর্ম এখানে কি, সেন্টিমিটার, জি এর হচ্ছে গ্রাম, এস এর হচ্ছে সেকেন্ড, এই ক্ষেত্রে এটার মানে হচ্ছে ফুট, এটা হচ্ছে পাউন্ড, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো এইগুলো সমস্তটারই একটা করে ফুল ফর্ম রয়েছে। আর এইখানে এসআই ইউনিটে কি করা হয়, যে আমাদের দেশ থেকে ধরো কোনো কিছু সেন্টিমিটারে পরিমাপ করে নিয়ে গেলাম, তো ইংল্যান্ডে নিয়ে গেলাম, সেখানে কিন্তু সেন্টিমিটারে ওরা বলবে না, সেন্টিমিটার মাপলে হবে না, আমাদের মানে পাউন্ডে বলতে হবে বা তোমার ফুটে বলতে হবে। ঠিক আছে, কত কত আমরা ফুট না অ্যাকচুয়ালি ফিট, কত ফিট আমাকে বলতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কনভার্ট করে তারপর ওদের দেখাতে হবে। আর ওদের থেকে দেশ থেকে কোনো কিছু যদি আমাদের দেশে আসে, তাহলে আবার সেটা সেন্টিমিটারে, বা ফিজিক্সের যে জিনিসগুলো আমরা দেখি যে ওদের দেশে এইভাবে মেজারমেন্ট করেছে, তো আমাদের দেশে আবার সেই জিনিসটা মেজারমেন্ট করতে আমরা অন্যভাবে মেজারমেন্ট করেছি, তো একটা ডিফারেন্সের মতো মনে হয় একই জিনিসের ক্ষেত্রে। তাই জন্য আমাদের কি হবে, যে তিনটে পদ্ধতি, এই তিনটে পদ্ধতিকে আমরা কম্বাইন করে সারা পৃথিবীতে যখন এক দেশ থেকে আরেক দেশে কোনো ডেটা যাবে বা কোনো কিছু যাবে, সেটা এসআই ইউনিটে আসা যাওয়া হবে। তার জন্য এটাকে আমরা বলি আন্তর্জাতিক একক পদ্ধতি বা তোমার ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। বোঝা গেছে? তো এসআই ইউনিটে এই নিয়ে আমরা এবার দেখব যে কিভাবে কি হয় না হয়। ঠিক আছে,
তো এসআই ইউনিটের ক্ষেত্রে আমরা যেসব জিনিসগুলো মানে আসবে সেই জিনিসগুলো আমি পরবর্তীতে ভালো করে দেখাবো তোমাদের। তো এরপরে যে টপিকটা আছে আমি শর্টে জিনিসগুলো দেখাচ্ছি, তোমরা আশা করছি এর ওপর বেস করে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর দিতে পারবে। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো আজকে এই পর্যন্তই থাক। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের খুব উপকারে আসতে পারে এবং পরবর্তী পার্টগুলো তোমাদের দরকার, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের মাঝে। এবং একটা রিকোয়েস্ট যে চ্যানেলটাকে তোমরা গ্রো করানোর জন্য তোমরা একটু হেল্প করো, ঠিক আছে? তো আমি চেষ্টা করব এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আনার। তো এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। এর পরবর্তীতে মাত্রা কিভাবে বের করতে হয়, মাত্রা কি জিনিস, ঠিক আছে, এই সমস্ত কিছুই আমি তোমাদের দেখাবো। এছাড়া বিভিন্ন পরিমাপ পদ্ধতি, ঠিক আছে, একক বের করা, তারপরে কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের করাবো, যেই কোশ্চেনগুলো পরীক্ষায় খুবই আসে। আর শুধু এমসিকিউ নয়, এই চ্যাপ্টার থেকে যে ধরনের অঙ্ক, ঠিক আছে, তোমার আপকামিং যত ধরনের পরীক্ষা আছে, কম্পিটিটিভ পরীক্ষা বলো, তোমার কি বলবো, স্কুল কলেজের পরীক্ষা বলো, সমস্ত জায়গাতে তোমরা ব্যবহার মানে কাজ চালিয়ে নিতে পারবে আর কি, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।